আসসালামু আলাইকুম। অনেক সময় বেশ কিছু ব্যাপার আছে সেগুলি বয়োজ্যেষ্ঠরা কম বুঝে কিন্তু অনেক কম বয়সীরা বয় যাদের বয়স কম তারা কিন্তু অনেক ভালো বুঝে ফেলে কিছু, কিছু ক্ষেত্রে। হ্যাঁ, সেটা বয়োজ্যেষ্ঠ তাদের অভিজ্ঞতা থাকলেও তারা ওইটা কম বুঝে কিন্তু কম বয়সী যারা তারা অনেক সময় বুঝে যায়। যেমন শেখ হাসিনাকে গদিচ্যুত করার জন্য বাংলাদেশের জেনজি এক হাত নিয়েছে এবং যার ফলে শেখ হাসিনা পালিয়ে ইন্ডিয়া চলে গেছে। যার প্রসঙ্গ সেটা না, প্রসঙ্গ আমি যেটা বলছি সেটা হচ্ছে সৌদি প্রিন্স এবং প্রধানমন্ত্রী সালমানের কথা। বর্তমানে যিনি ক্রাউন প্রিন্স আছে এবং প্রধানমন্ত্রী, উনি কিন্তু ইসরায়েলে কম দালালি করেন, ইসরায়েলকে কম সুযোগ সুবিধা দেয় নাই। পরোক্ষভাবে ইসরায়েলের সাথে লিয়াজও সব মেনটেন করে গেছে অন্যান্য আরব দেশের নেতাদের মতো। প্রচণ্ড বিলাসী জীবনযাপন করেছে অন্যান্য আরব দেশের নেতাদের মতো। এবং কাতারও কম করে। কাতার ইসরায়েলকে বিভিন্নভাবে সহযোগিতা দিয়ে এসছে এবং কাতার একটি মুসলিম দেশ, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক আছে, সৌদি আরবের ভালো সম্পর্ক আছে। মোট কথা মিডল ইস্টের প্রত্যেকটা দেশের সৌদি আরবের সাথে একটা ভালো সম্পর্ক আছে। এবং মিডল ইস্টের প্রত্যেকটা দেশ আমেরিকার সাথেও একটা ভালো সম্পর্ক আছে। আমেরিকার সাথে কম বেশি সম্পর্ক রেখে যায় তারা মনে করে আমেরিকা তাদের বিপদের বন্ধু, আমেরিকা তাদেরকে বাঁচাবে। তদ্রূপ ইসরায়েলও আমেরিকার সাথে ভালো সম্পর্ক আছে। ইসরায়েলও আমেরিকা ছাড়া ইসরায়েল অনেকটা অস্তিত্বহীন হয়ে যাবে এবং তার অস্তিত্ব থাকবে না দুনিয়ার বুকে, যেটা আমরা মনে করি। সম্প্রতি ইসরায়েল হঠাৎ করে আক্রমণ করে বসলো কাতারে। ইসরায়েল এখন কোনো কিছু ধার ধারে না, কোনো কিছু তোয়াক্কা করে না। ইসরায়েল কোনো কিছু ধার ধারে না, কোনো কিছু তোয়াক্কা করে না। এমন একটা রাষ্ট্রে পরিণত হয়েছে বেদিন রাষ্ট্র ইসরায়েল। হঠাৎ করে কাতারের আক্রমণ করে ফেলেছে এবং আক্রমণ করার আগে ডেফিনিট নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্প থেকে অনুমতি নিয়েছে। অনুমতি সাপেক্ষে তার 2-3 ঘন্টা আগে নাকি ট্রাম্পের সাথে কথা হয়েছে নেতানিয়াহুর। তো এটাতে কি বোঝা যায়? এটাতে বোঝা যায় আমেরিকা যতই মুসলমানদের সাথে যতই সুসম্পর্ক গড়ুক, আমেরিকা মুসলমানদের বন্ধু না। আমেরিকার উপর এখন আস্থা হারিয়ে ফেলেছে ক্রাউন প্রিন্স সালমান। উনি তাড়াতাড়ি পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করে ফেলেছে এবং এই সামরিক চুক্তি এমন একটি চুক্তি, এই চুক্তিতে লেখা আছে যে সৌদি আরব আক্রান্ত হলে পাকিস্তান মনে করবে পাকিস্তান আক্রান্ত হয়েছে, পাকিস্তান আক্রান্ত হলে সৌদি আরব মনে করবে পাকিস্তান আক্রান্ত হয়েছে। এটা ফলে তিনটা দেশের খুব অখুশি হয়েছে, তিনটা দেশ খুব মনক্ষুণ্ণ হয়েছে এবং নার্ভাস হয়ে গেছে এবং হতাশ হয়ে গেছে। এই তিনটা দেশের নাম বলছি। তিনটা দেশের মধ্যে 1 নম্বর হচ্ছে আমেরিকা, 2 নম্বর হচ্ছে ইসরায়েল, 3 নম্বর হচ্ছে ভারত। ইসরায়েল আগে হুট করে যেখানে ইচ্ছা সেখানে আক্রমণ করে বসতো। এখন ইসরায়েল যদি সৌদি, যেমন কাতারে আক্রমণ করে বসতো, ইসরায়েল যদি এখন সৌদি আরবে আক্রমণ করতে যায় তাহলে 100 বার অন্তত ইসরায়েলকে চিন্তা করতে হবে যে সৌদি আরবে আমি আক্রমণ করব, প্রতি উত্তরে শাহিন ক্ষেপণাস্ত্র, পারমাণবিক ওয়ারহেড যুক্ত শাহিন ক্ষেপণাস্ত্র এসে আমার দেশটা পুরা বিশ্ব মানচিত্র থেকে উড়িয়ে দিবে। ভয়ঙ্কর পারমাণবিক বোমা পাকিস্তানের এবং ভয়ঙ্কর মিসাইল। তো এখন ইসরায়েল অনেকবার চিন্তা করে। ভারত যেমন রাতের আধারে পেহেলগাম ইস্যু নিয়ে একতরফাভাবে পাকিস্তানকে আক্রমণ করে বসছে। প্রতি উত্তরে 2-3 দিন পরে পাকিস্তান এমন কড়া জবাব দিয়েছে যে ভারত বাধ্য হয়েছে ডোনাল্ড ট্রাম্পের পায়ে পড়ার জন্য। ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করছে পাকিস্তান যেন যুদ্ধবিরতিতে আসে এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় পাকিস্তান এবং ভারত যুদ্ধবিরতিতে আসে। পরক্ষণে চাওয়ালা গোমূত্র খাবার নরেন্দ্র মোদী এটা অস্বীকার করে বসছে, যেটা তার স্বভাব মিথ্যা কথা বলা। সে মিথ্যা কথা বলা তার স্বভাব, সে অস্বীকার করে বসেছে। সে বলেছে এটা ডোনাল্ড ট্রাম্প বন্ধ করে না, সে বন্ধ করেছে। আরে বেটা, তুই মোদির কথা কি শুনবে নাকি? হ্যাঁ, তুই মোদির কথা পাকিস্তানে শুনবে? পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিফ মুনির কি শুনবে? পাকিস্তানের প্রধানমন্ত্রী শুনবে? শাহবাজ শরীফ শুনবে?
হ্যাঁ, বোকা সরকার, তুই তো অশিক্ষিত মূর্খ, তুই কথাবার্তা সব মূর্খ, তুই যে মূর্খ, তোর কথাবার্তা মূর্খতার পরিচয় পাওয়া যায়। এখন তুই ইন্ডিয়াকে পাকিস্তান আক্রমণ করার জন্য 100বার আক্রমণ করার আগে 10 বার না 100 বার তোকে চিন্তা করে, 1000 বার তোকে চিন্তা করতে হবে আদৌ কি পাকিস্তানকে আক্রমণ করবে। করলে তো ভয় আমার ভয় এই কারণে, যখন সৌদি আরব, আমার লক্ষ লক্ষ লোক আছে সৌদি আরব, এগুলো বের করে দেবে, আর সৌদি আরব এগিয়ে আসবে পাকিস্তানের সহায়তায় অস্ত্র এবং দিয়ে। ভারতে এখন নতুন একটা যুদ্ধ ফ্রন্ট ভারতের জন্য করা, একটা শক্ত যুদ্ধ ফ্রন্ট খুলে গেছে, সেটা সৌদি আরব। যতই দিন যাচ্ছে ভারত তার আশেপাশের লোক এবং দুনিয়াতে তার বিপক্ষের শক্তির সংখ্যা বেড়ে যাচ্ছে, যেমন সৌদি আরব একটা বেড়ে গেল। এখন 1000 বার চিন্তা করতে হবে ভারতকে, শুধু ইয়ে কেন, আর ইসরায়েলকে 1000 বার চিন্তা করতে হবে সৌদি আরবকে আক্রমণ করার জন্য। পাকিস্তানের পারমাণবিক ছাতার নিচে চলে এসছে সৌদি আরবিয়া। পাকিস্তানের পয়সা নাই আর সৌদি আরবের পয়সা আছে। পাকিস্তানের অস্ত্র টেকনোলজিতে পূর্ণ, সৌদি আরব টাকা পয়সায় অনেক বেশি। পাকিস্তানকে প্রয়োজনে সৌদি আরবে অর্থ সাহায্য করবে তার নতুন নতুন টেকনোলজি করার জন্য, এবং অস্ত্র কিনবে পাকিস্তান থেকে। পাকিস্তানের অস্ত্র ভান্ডার খুলে যাবে এবং পাকিস্তান অর্থনীতি সুফল বয়ে আসবে এটাতে। পাকিস্তানকে 1000 বার চিন্তা করতে হবে ভারতকে পাকিস্তান আক্রমণ করার জন্য, এবং 1000 বার চিন্তা করতে হবে ইসরায়েলকে সৌদি অথবা কাতার, মিডল ইস্টে আক্রমণ করার জন্য। পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তি মধ্যপ্রাচ্যে ভূ রাজনীতিতে এক নতুন মোড় এনে দিয়েছে। এতদিন ধরে জল্পনা ছিল পরমাণু শক্তিধর পাকিস্তান এখন থেকে সৌদি আরবের জন্য এক প্রতিরক্ষামূলক ছাতা হিসেবে কাজ করবে। সেই জল্পনাকে এবার বাস্তব রূপ দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। প্রয়োজনে পাকিস্তানের পরমাণু অস্ত্র সৌদি আরবের সুরক্ষায় ব্যবহার করা হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি। এই মন্তব্যের মাধ্যমে প্রথমবারের মতো পাকিস্তান আনুষ্ঠানিকভাবে স্বীকার করল যে তারা সৌদি আরবকে তাদের পরমাণু ছাতার আওতায় নিয়েছে। এদিকে এই ঘোষণাটি এমন এক সময় এলো যখন মুসলিম বিশ্বের জন্য হুমকি হয়ে ওঠা ইসরায়েলের সামরিক আগ্রাসন পুরো অঞ্চলকে অস্থির করে তুলেছে। পাকিস্তানের জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রতিরক্ষা মন্ত্রীকে জিজ্ঞেস করা হয় পাকিস্তানি পরমাণু অস্ত্রের সুবিধা সৌদি আরবকে দেওয়া হবে কিনা। জবাবে প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেন, পাকিস্তান পরমাণু সক্ষমতা অনেক আগেই অর্জন করেছে। পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানোর পর থেকেই এগুলো যুদ্ধে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে। পরমাণু অস্ত্র সহ আমাদের আরো যেসব সমরাস্ত্র রয়েছে, দরকার হলে সৌদির জন্য সেগুলো ব্যবহার করা হবে। সম্প্রতি নতুন প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে পাকিস্তান ও সৌদি আরব। চুক্তিতে বলা হয়েছে, এখন থেকে পাকিস্তান কিংবা সৌদির উপর আক্রমণ হলে তা দুই দেশের উপর আক্রমণ বলেই গণ্য করা হবে, আর তখন পাকিস্তান ও সৌদি আরব দুই দেশ একসাথে মিলে সে আক্রমণ প্রতিরোধ করবে। এর মধ্যে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আসিফের মন্তব্য থেকে বোঝা যায় যে পাকিস্তানের পরমাণু অস্ত্র এখন সৌদি আরবের জন্য কৃত্রিম সুরক্ষা হিসেবে কাজ করবে, কারণ বিধ্বংসী এই অস্ত্রের ভয়ে সৌদি আরবের ওপর আর হামলা চালানোর সাহস দেখাবে না কোনো দেশ। এদিকে পাকিস্তান ও সৌদি আরবের এই চুক্তি নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি পাকিস্তানের অলিখিত শত্রু ইসরায়েল। এছাড়া পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আসিফের মন্তব্য নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি আন্তর্জাতিক পরমাণু নজরদারি শক্তি সংস্থা IAEA। গত এপ্রিল মাসে চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে যুদ্ধের পর বন্ধু দেশগুলোর সাথে প্রতিরক্ষা সম্পর্ক গড়ে তোলার দিকে মনোযোগী হতে থাকে পাকিস্তান। এর মধ্যে আবার সম্প্রতি কাতারের ভূখণ্ডে হামলা চালিয়ে দেশটির সার্বভৌমত্বের উপর আঘাত হানে দখলদার ইসরায়েল। দখলদারদের আগ্রাসন বাড়তে শুরু করায় মধ্যপ্রাচ্যে নিজেদের অরক্ষিত ভাবতে শুরু করে সৌদি আরব, আর সেই কারণে পরমাণু শক্তিধর পাকিস্তানের সাথে প্রতিরক্ষা চুক্তি করে তারা। সৌদি আরব বুঝতে পেরেছে যে পরমাণু শক্তিধর পাকিস্তানের পাশে থাকলে ইসরায়েল চোখ তুলে তাকানোর সাহস পাবে না, আর সেই থেকেই এই চুক্তি। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ আসলে ইসরায়েল ও তার মিত্রদের প্রতি একটি স্পষ্ট বার্তা। এর ফলে পারস্য উপসাগরে ক্ষমতার ভারসাম্য নতুন করে সংজ্ঞায়িত হতে পারে। এই চুক্তি মুসলিম বিশ্বের মধ্যে একটি বৃহত্তর জোট গঠনের ইঙ্গিত দিচ্ছে। দর্শক, সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে ইতিহাসের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ একটি চুক্তি সম্পন্ন হয়েছে। এই খবর তো আপনারা ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন এবং সেগুলো নিয়ে ইতিমধ্যে নানা রকমের ধারণাও বানিয়ে ফেলেছেন, তাই না?
তবে আমার মনে হয় আপনি এই চুক্তিটিকে এইভাবে দেখতে পারেন যে এটি মোহাম্মদ বিন সালমানের এখনো পর্যন্ত সবচেয়ে জিনিয়াস মুভ হয়েছে। যে বিপদ অন্যান্য আরব দেশগুলো দেখতে পাচ্ছে না অথবা দেখেও কিছু করতে পারছে না, কোনো পদক্ষেপ নিতে পারছে না, সেখানে মোহাম্মদ বিন সালমান সবার থেকে কম বয়সী হওয়া সত্ত্বেও এত বড় একটি পদক্ষেপ নিয়েছেন এবং সবাইকে রীতিমতো অবাক করে দিয়েছেন। দর্শক, এটা আজ বলতেই হচ্ছে কি অসাধারণ একটা ভূরাজনৈতিক চাল। তিনি পাকিস্তানের সাথে এমন একটি প্রতিরক্ষা চুক্তি করেছেন যে এখন থেকে সৌদি আরবের উপর যে কোনো হামলা বা স্ট্রাইককে পাকিস্তানের উপরে হামলা বলে মনে করা হবে এবং একইভাবে পাকিস্তানের উপর যে কোনো হামলাকে সৌদি আরবের উপর হামলা বলে গণ্য করা হবে। অর্থাৎ এতদিন যে সমস্ত দরজা বন্ধ ছিল আজ থেকে সেই সব দরজা খুলে গেল। এখন এই পরিস্থিতিটা ঠিক কি, এটা যদি আপনি বুঝতে চান তাহলে আপনাকে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একটি বক্তব্য বুঝতে হবে। দর্শক, আপনি জানেন ওয়াল স্ট্রিট জার্নালে একটি খবর প্রকাশ হয়েছে। ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে অত্যন্ত নোংরা ভাষায় গালিগালাজ করেছেন। খবরটি দেখে নিতে পারেন, সময়ের কারণে আমি রিপোর্টটি আপনাদেরকে দেখাচ্ছি না, কিন্তু আপনারা একটু ঘাটাঘাটি করলেই দেখতে পাবেন কি বলেছেন যে এই নেতানিয়াহুর কারণেই তার সমস্ত মিত্র দেশগুলো তার থেকে দূরে সরে গেছে। ট্রাম্প আরও বলেছেন যে তিনি নেতানিয়াহুকে স্ট্রাইক করতে নিষেধ করেছিলেন এবং আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করতে বলেছিলেন, কিন্তু নেতানিয়াহুর জেদ ধরে বসেছিল যে তিনি আক্রমণ করবেনই। আর তারপর কি হয়েছে তো আমরা জানি, তাই না? এবার একটু ভাবুন, পাকিস্তানের সাথে এই যে চুক্তি হলো, এই চুক্তির পর ডোনাল্ড ট্রাম্প কতটা হতাশ, ইসরায়েল কতটা হতাশ এবং ভারত কতটা চাপের মধ্যে পড়ে গেছে। যখন আপনি পুরো দৃশ্যপটটা বুঝবেন তখন আপনি উপলব্ধি করতে পারবেন যে সৌদি আরবের এই পদক্ষেপটা কতটা অসাধারণ এবং বুদ্ধিমত্তার পরিচয়ের। এটা এতটাই দুর্দান্ত একটা চাল যা আপনি কল্পনাও করতে পারবেন না। ভূরাজনীতিতে একই হয়ে গেল। দেখুন, পাকিস্তানে জিয়াউল হকের সময় থেকেই সৌদি আরবের সাথে পাকিস্তানের একটি প্রতিশ্রুতি রয়েছে যদি মক্কা ও মদিনার উপর কোনো হামলা হয় বা তার নিরাপত্তার প্রয়োজন হয় তবে পাকিস্তান কোনো না করে, প্রশ্ন না করে সাথে সাথে সাহায্য করবে এবং সুরক্ষা দেবে। এটা প্রায় সমস্ত ইসলামিক দেশের মধ্যে একটা বলতে পারেন নীরব প্রতিশ্রুতি। এবার পরিস্থিতিটা একটু বুঝুন। সম্প্রতি ওআইসির অর্থাৎ আরব ইসলামিক সাবমিট অনুষ্ঠিত হয়েছে, কিন্তু এই সাবমিটে কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত আসেনি। সেখানে অনেক ভাষণ হয়েছে। কাতারের আমির দুর্দান্ত ভাষণ দিয়েছেন, কাতারের প্রধানমন্ত্রীও অসাধারণ বক্তব্য দিয়েছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তো বলেই দিয়েছেন যে এখন সময় এসেছে ইসরায়েলের উপরে আক্রমণ করার। এতদিন ধরে আমরা এই যে এত শুধু নিন্দা করে আসছি, এসব এবার বন্ধ করা উচিত। সেখানে মিশরের প্রেসিডেন্ট সিসির পক্ষ থেকে একটি প্রস্তাব এসেছিল যে আমাদের আক্রমণ করা উচিত এবং একটি ইসলামিক ইউনিফাইড ফোর্স তৈরি করা উচিত। কিন্তু এই সমস্ত প্রস্তাবের পর যখন চূড়ান্ত ঘোষণাটি এলো তা ছিল খুবই নরম। সেখানে এমন কিছু ছিল না যা দেখে ইসরায়েল চিন্তিত হতে পারে। হ্যাঁ, নেতাদের ভাষণে তারা বেশ কিছুটা চাপে পড়েছে, কিন্তু এরপর মোহাম্মদ বিন সালমান এই বিষয়টি উপলব্ধি করেছেন। সবার আগে তিনি এটা বুঝতে পেরেছেন এবং একটি দুর্দান্ত চাল দিয়েছেন সব বুঝে। তিনি বুঝতে পেরেছেন যে ভবিষ্যতে একটি বড় বিপদ আসছে, তাই তিনি কি করলেন? তিনি দ্রুত পাকিস্তানের সাথে একটি জরুরি চুক্তি করে ফেললেন। এই চুক্তিটিকে শুধু এই দৃষ্টিকোণটা থেকে দেখুন যেটা আমি বলছি, পাকিস্তানের উপর যে কোনো হামলাকে সৌদি আরবের উপরে হামলা বলে গণ্য করা হবে। এখন ভাবুন, পাকিস্তানের উপরে কারা হামলা করতে পারে? পৃথিবীতে মাত্র দুটি দেশ আছে যারা পাকিস্তানের উপরে আক্রমণ করতে পারে, এক ইসরায়েল, দুই ভারত। আর এই চুক্তির পর এখন ভারত চিন্তিত, ওদিকে ইসরায়েলও চিন্তিত এবং আমেরিকাও বুঝতে পারছে না যে বিষয়টা কোন দিকে গড়াচ্ছে। দেখুন, আজ মোহাম্মদ বিন সালমান যা করেছেন, ভবিষ্যতে আপনি অনেক ইসলামিক দেশকেই তা করতে দেখবেন। আপনি ভাবুন, যদি ইসরায়েল আমেরিকার সাথে চুক্তি করতে পারে যার অধীনে আমেরিকা তাকে মিসাইল এবং F-35 যুদ্ধ বিমান দিচ্ছে নিজের সুরক্ষার জন্য, তাহলে সৌদি আরব কেন পাকিস্তানের সাথে চুক্তি করতে পারবে না?
এটা তো অনেক আগেই হওয়া উচিত ছিল যে সমস্ত ইসলামিক দেশগুলো মিলে নিজেদের সেনাবাহিনী এবং বিমান বাহিনী তৈরি করে নিজেদের দায়িত্ব পালন করবে। আপনারা দেখুন, ইসরায়েলের সাথে পুরো ইউরোপ দাঁড়িয়ে আছে, আমেরিকা দাঁড়িয়ে আছে, এমনকি বেশ কিছু ইসলামিক দেশও তাদের পাশে আছে। তাহলে সৌদি আরব কেন নিজের সুরক্ষার জন্য চুক্তি করবে না? তারা কেন নিজের নিরাপত্তা নিশ্চিত করবে না? যখন থেকে কাতারের উপরে হামলা হয়েছে তখন থেকেই মোটামুটি বলতে পারেন সবাই বুঝে গেছে যে আমেরিকার উপর আর ভরসা করা যায় না, কারণ সেই হামলা আমেরিকার সম্মতিতেই হয়েছিল। আপনারা জানেন, আমেরিকান মিডিয়া নিজেরাই বলেছে যে হামলার 51 মিনিট আগে ট্রাম্প নেতানিয়াহুর সাথে কথা বলেছিলেন এবং তারপরেই হামলা হয়। তাহলে সৌদি আরব কেন এই চুক্তি করবে না আজ? তারা বুঝে গেছে যে তারা আমেরিকাকে নিরাপত্তা দিয়েছে, ঠিকই বেশ দিয়েছে, কিন্তু যখন ইসরায়েল হামলা করবে তখন আমেরিকা সক্রিয় হবে না, ওই কাতারের মতো। এখন এই নতুন চুক্তি অনুযায়ী দুটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখুন, সৌদি আরবের কাছে আছে অর্থ, আর পাকিস্তানের অর্থনীতি খারাপ। তো এখন পাকিস্তানের অর্থনীতির এই বিষয়টা আপাতত একটু সরিয়ে রাখুন, কারণ এটি একটি প্রতিরক্ষা চুক্তি। আচ্ছা, এবার বুঝুন এতে পাকিস্তানের কি লাভ হতে চলেছে। দেখুন, এমন অনেক সরঞ্জাম আছে, সামরিক সরঞ্জাম, যা পাকিস্তান কিনতে পারে না, কারণ তাদের কাছে সেই পরিমাণ টাকা নেই। এখন সৌদি আরব এটা জানে যে পাকিস্তান যদি প্রতিরক্ষা ক্ষেত্রে শক্তিশালী হয় তাহলে চূড়ান্তভাবে লাভ সৌদি আরবেরই হবে। পাকিস্তান যদি কোনো যুদ্ধবিমান কেনে বা তৈরি করে বা কোনো মিসাইল বানায়, তার চূড়ান্ত লাভ হবে সৌদি আরবেরও। সুতরাং আপনি ভাবুন, সৌদি আরব এখন এটাই চাইবে যে পাকিস্তান প্রতিরক্ষা ক্ষেত্রে আরও বেশি শক্তিশালী হোক, যাতে আমরা একসঙ্গে ইসরায়েলের মোকাবিলা করতে পারি। ভবিষ্যতে ইসরায়েল সৌদি আরবের উপরে হামলা করবে কি করবে না সেটা পরের কথা, কিন্তু তারা এখন এটা বুঝে গেছে যে আমেরিকা তাদের রক্ষা করতে আসবে না। ওদিকে ইসরায়েল তো হামলা করার জন্য শুধু একটা অজুহাত দরকার, তারা যে কোনো অজুহাত তৈরি করতে পারে। এবার পরবর্তী বড় প্রশ্ন হলো, ভারত এই বিষয়টিকে কিভাবে দেখছে। দেখুন, ভারত দেখছে যে পাকিস্তান এমন একটি জিনিস নিশ্চিত করে ফেলেছে যে ভবিষ্যতে যদি ভারতও আক্রমণ করে তবে সেটা সৌদি আরবের উপর আক্রমণ বলে গণ্য করা হবে। এই বিষয়টি ভারতকে সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলেছে। ইসরায়েল তো এতদিন খুব খুশি ছিল যে এই সব আরব দেশগুলোর নিরাপত্তার দায়িত্বে আছে আমেরিকা, তাই সে যখনই হামলা করবে সমস্ত দায় আমেরিকার উপরে আসবে এবং আমেরিকা নিজেই সবটা সামলে নেবে। ইসরায়েল ভেবেছিল আমাদের আর কি, আমরা তো পুরো গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছি, আমরা বিশ্বের সমালোচনা ও আইনের কোনো পরোয়া করি না, যা করার আমেরিকা করবে। কিন্তু এই চুক্তির পর আজ ট্রাম্পের কাছে বার্তা চলে গেছে যে আরব দেশগুলো আর তার উপরে ভরসা করছে না, তাদের কাছে এখন নতুন নতুন সঙ্গী খুঁজে নেওয়ার অপশান চলে এসেছে। এখন সব ইসলামিক দেশকে এটাই করতে হবে, নিজেদের মধ্যে জোট তৈরি করতে হবে, কারণ ইসরায়েল এবার কাউকে ছাড়বে না। দেখুন, একটি পারমাণবিক শক্তির মোকাবিলা শুধুমাত্র আরেকটি পারমাণবিক শক্তি দিয়েই করা সম্ভব। আর এখন পরিস্থিতি এমন যে ভারতকে পাকিস্তানের উপর আক্রমণ করার আগে 1000 বার ভাবতে হবে, কারণ যদি এই হামলা হয় তাহলে সৌদি আরব এটিকে নিজেদের উপরে হামলা হিসাবে বিবেচনা করবে। দেখুন, মোহাম্মদ বিন সালমানের চালটা কতটা জিনিয়াস। তার একমাত্র বিপদ এখন ইসরায়েল থেকে, আর ইসরায়েলের মোকাবিলা করার জন্য তিনি পাকিস্তানকে মাঠে নামিয়ে দিয়েছেন। কি অসাধারণ চাল, তাই না? তিনি প্রথমে ইরানের রাষ্ট্রপতির সাথে কথা বলেছেন, তাদের নেতাদের সাথে সম্পর্ক ঠিক করেছেন এবং তারপর পাকিস্তানকে সাথে নিয়েছেন। তাই ইসরায়েল এটাকে নিজেদের জন্য একটা বড় বিপদ হিসাবে দেখছে এবং এখন ট্রাম্পও বুঝতে পারছে না যে তার হাত থেকে এক এক করে সব মিত্র দেশ বেরিয়ে যাচ্ছে। বলা ভালো, পাকিস্তান আর সৌদি আরব এখন একের সঙ্গে এক মিলে 11 হয়ে গেছে। যদি পাকিস্তানের শক্তি 10 ছিল আগে, তাহলে সৌদি আরবকে সাথে নিয়ে এখন 100 হয়ে গেছে। এখন পাকিস্তানের কোনো প্রকল্পের জন্য যদি অর্থ প্রয়োজন হয় তাহলে সৌদি আরব তা দেবে নিঃসন্দেহে, কারণ এখানে শুধু পাকিস্তানের প্রতিরক্ষা হচ্ছে না, এর সাথে সৌদি আরবেরও প্রতিরক্ষা হচ্ছে। তাই ভারত এখানে আক্রমণ করার আগে 1000 বার ভাববে,
কারণ ভারতকে এটাও দেখতে হবে যে ওদিকে সৌদি আরবের সাথেও তাদের সম্পর্ক খারাপ হবে। সুতরাং এটা নিঃসন্দেহে একটি জিনিয়াস চাল ছিল। এর ফলে প্রতিরক্ষা ক্ষেত্রে পাকিস্তানের অনেক লাভ হবে। তবে একটা কথা মাথায় রাখবেন, ভবিষ্যতে যুদ্ধও কিন্তু দরজায় কড়া নাড়ছে, কারণ এই পদক্ষেপটা আমেরিকার মোটেই পছন্দ হয়নি, ইসরায়েলেরও পছন্দ হয়নি এবং ভারতেরও পছন্দ হয়নি। ইসরায়েল এটিকে একটি বড় হুমকি হিসাবে দেখছে। সে ভাবছে আগে আমি এই অঞ্চলে সহজেই আক্রমণ করতে পারতাম, কারণ আমেরিকার নিরাপত্তা ছিল। এখন তো সৌদি আরবকে দেখে আস্তে আস্তে সব ইসলামিক দেশ বলবে যে আমাদের একে অপরের সাথে চুক্তি করা উচিত, একটি যৌথ সেনাবাহিনী তৈরি করা উচিত। এটা তো ইসরায়েলের বিরুদ্ধে একটা বড়সড় যুদ্ধের ঘোষণার মতো, তাই না? তো ক্ষুব্ধ না হয়ে কি করবে তারা? তাই ইসরায়েল এখন পাকিস্তানের পরিস্থিতি, আমি বলে রাখছি, মিলিয়ে নেবেন, এইসব খবর আসবে, আরও খারাপ করার চেষ্টা করবে পাকিস্তানের পরিস্থিতি ইসরায়েল। আর যদি ভারত এই সব কিছুর পরেও একটা যুদ্ধের পরিস্থিতি শুরু হয়, তাহলে সেই যুদ্ধ খুব ভয়ঙ্কর হতে চলেছে। কারণ আগে সৌদি আরব শুধু একটা বিবৃতি দিত যে দুই পক্ষ যেন আলোচনার মাধ্যমে বিষয়টা সমাধান করে, কিন্তু এখন পাকিস্তানের উপরে হামলা মানে সৌদি আরবের উপরে হামলা। এখন যদি ইসরায়েল সৌদিতে হামলা করে, তাহলে পাকিস্তানও ইসরায়েলের উপরে পাল্টা হামলা করতে বাধ্য চুক্তি অনুযায়ী। ফলে এই পুরো পরিস্থিতি আগামী দিনে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আজ ইসরায়েল একটি বড়সড় ধাক্কা খেয়েছে। দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত? সম্পূর্ণ কনটেক্সট বুঝে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে জানাবেন। ধন্যবাদ। মধ্যপ্রাচ্যে নতুন কূটনৈতিক ঝড় তুলেছে সৌদি আরব ও পাকিস্তানের সদ্য স্বাক্ষরিত কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি। রিয়াদ ইসলামাবাদের এই জোটকে অনেকে আঞ্চলিক নিরাপত্তার পাল্টা সমীকরণ হিসেবে দেখছেন। চুক্তি ঘোষণার পর থেকেই জল্পনা কল্পনা তীব্র হয়ে উঠেছে বিশ্ব দরবারে। বিশেষ করে এটি পারমাণবিক সহযোগিতার দিকে গড়াতে পারে কিনা তা নিয়েও জন্ম নিচ্ছে নানা প্রশ্ন। আর এই উত্তেজনার কেন্দ্রে রয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তার পরস্পর বিরোধী বক্তব্য বাড়িয়ে দিয়েছে এই উত্তেজনার পাহাড়। গেল 19 সেপ্টেম্বর রাতে এক টিভি টক শোতে তিনি ইঙ্গিত দিয়ে বলেন, পাকিস্তানের অর্জিত সক্ষমতার মধ্যে পারমাণবিক চুক্তিও থাকতে পারে। চুক্তির আওতায় তা সৌদি আরবকে দেওয়া হতে পারে। রিয়াদে 17 সেপ্টেম্বর সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই অনুষ্ঠানে খাজা আসিফও উপস্থিত ছিলেন। আর এই কারণেই খাজা আসিফের বক্তব্যকে ঘিরে প্রথমবার খোলাখুলি আলোচনায় আসে রিয়াদ কি ইসলামাবাদ থেকে পারমাণবিক সহায়তা পেতে যাচ্ছে। যদিও পরদিন রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ নিজেই তা নাকচ করে বসেন। সেখানে তিনি স্পষ্ট করে বলেন, পারমাণবিক অস্ত্র এই চুক্তির অংশ নয়। এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার থেকে কৌশলগত নীরবতা অবলম্বন করতে শুরু করে। মুখপাত্র সাফকাত আলী খান সরাসরি উত্তর না দিয়ে শুধু বলেন, পাকিস্তানের নীতি সময়ের সঙ্গে সঙ্গে বিকশিত হয়েছে এবং অব্যাহত রয়েছে। যদিও পাকিস্তান বারবারই দাবি করে এসেছে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র ভারতের মোকাবেলায় প্রতিরোধ কৌশল হিসেবে গড়ে উঠেছে। তবে বিশ্লেষকরা বলছেন, চুক্তিটি শুধু সৌদি পাকিস্তান সম্পর্ককে নতুন মাত্রা দেয়নি, বরং আঞ্চলিক শক্তির ভারসাম্যকেও নতুন প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। বিশেষ করে সৌদি আরবের এক কর্মকর্তা মন্তব্য করেন যে চুক্তির অধীনে রিয়াদ পারমাণবিক সুরক্ষা পাবে, যা এই জল্পনাকে আরো উস্কে দিয়েছে। অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার জানিয়েছেন, আরো কিছু দেশ এমন কৌশলগত প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ দেখাচ্ছে। এতে স্পষ্ট ইসলামাবাদ শুধু রিয়াদের সঙ্গে নয়, বৃহত্তর ভূ রাজনৈতিক মঞ্চে নিজেদের স্থান শক্ত করতে চাইছে। সুতরাং ধরে নেওয়া যেতে পারে যে সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি এই মুহূর্তে এক রহস্যময় মোড় নিয়েছে। প্রকাশ্য অস্বীকার আর ইঙ্গিতবহ বক্তব্যের ভেতরে পারমাণবিকের ছায়া দিন দিন ঘনীভূত হচ্ছে, আর তা থেকেই আঞ্চলিক উত্তেজনা ছড়িয়ে পড়ছে গোটা বিশ্বে। সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তি সম্পাদিত হয়েছে। এর নাম স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট, অর্থাৎ এটি মূলত একটা প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি। এবং বিশেষজ্ঞরা এই চুক্তিটিকে বলছেন এই দুই দেশ মিডল ইস্ট এবং সাউথ এশিয়ার জন্য একটা ওয়াটারশেড মোমেন্ট, একটা যুগান্তকারী মুহূর্ত। স্টার এক্সপ্রেসের আজকের পর্বে আমরা বোঝার চেষ্টা করব যে বিশেষজ্ঞরা এই চুক্তিটিকে
কেন এত গুরুত্ব দিচ্ছেন, এই চুক্তিতে কি আছে এবং এই চুক্তির প্রভাব মিডল ইস্ট সহ দক্ষিণ এশিয়ায় কি ধরনের পড়বে। মোটা দাগে বললে এই চুক্তির মূল বৈশিষ্ট্য হলো পাকিস্তান এবং সৌদি আরব তারা পরস্পরকে প্রতিরক্ষার ব্যাপারে সব ধরনের সহায়তা করবে। এবং এখানে একটা বিষয় তারা খুব হাইলাইট করছে, সেটি হলো যে যদি এই দুই যারা চুক্তি করলো তারা যদি কেউ আক্রমণের শিকার হয়, তাহলে এই চুক্তিবদ্ধ আরেকটি দেশ তারাও এই তার চুক্তির যে বন্ধু রয়েছে তাকে রক্ষার্থে এগিয়ে আসবে। অর্থাৎ তারা একে অপরকে যে কোনো ধরনের আক্রমণের মুখে রক্ষার্থে এখন থেকে চুক্তিবদ্ধ। তো এর একটা বিভিন্ন ধরনের যে ডিফেন্স কোঅপারেশন আছে সেখানে একটা বিষয় খুব বড় আকারে আসছে, সেটা হলো যে নিউক্লিয়ার কোঅপারেশন। আমরা দীর্ঘদিন ধরে দেখেছি যে সৌদি আরব তারা তাদের ইউরেনিয়ামকে এনরিচ করতে চায়, এবং যেটার সবসময় বলা হয়েছে যে সৌদি আরবের দিক থেকে যে এটার মূল উদ্দেশ্য যে তারা ফসিল ফুয়েলের উপরে তাদের যে এক ধরনের ডিপেন্ডেন্সি রয়েছে বড় আকারে সেটিকে কমিয়ে আনতে চায়, এবং নিউক্লিয়ার যে এনার্জি সেটিকে তারা ব্যবহার করতে চায়। কিন্তু সবসময় যারা স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট তারা বলে আসছেন যে মধ্যপ্রাচ্যে সৌদি আরব তাদের প্রধানতম প্রতিপক্ষ মনে করে ইরানকে, এবং ইরান একটা নিউক্লিয়ার পাওয়ার। সো ইরানের বিরুদ্ধে একটা নিউক্লিয়ার ডেটারেন্স হিসেবে সৌদি আরব তাদের এই প্রতিরক্ষামূলক নিউক্লিয়ার যে ফ্যাসিলিটিস, মিসাইল ফ্যাসিলিটিস, সেগুলো তারা ডেভেলপ করতে চায়। তো এখানেই প্রশ্ন আসছে যে পাকিস্তান নিজেও একটি নিউক্লিয়ার শক্তি সম্পন্ন দেশ। সো এখন এই সৌদি আরব এবং পাকিস্তান তারা যে এই ডিফেন্স এগ্রিমেন্ট করলো, এর আওতায় সৌদি আরব কি পাকিস্তান থেকে এই ধরনের নিউক্লিয়ার আর্মামেন্ট বা নিউক্লিয়ার ওয়েপন ডেভেলপ করার জন্য সহায়তা পাবে কিনা। তো এক্ষেত্রে আমি মোটামুটি দেখেছি যে বিশেষজ্ঞরা যে কথাটা বলছেন যে এখন পর্যন্ত যে সৌদি আরব এবং এইটার চুক্তির পূর্ণাঙ্গ এখন সামনের দিনে কিরকম হবে সেটা একটু সময় লাগবে বোঝার জন্য, কিন্তু এখন পর্যন্ত যে অবস্থায় আছে সেটাতে পাকিস্তানের পক্ষে সরাসরি এই ধরনের কোনো ওয়েপন দেওয়া এটা এক ধরনের ডিফিকাল্ট সৌদি আরবকে। এছাড়াও এখানে তারা আবার একটা ইন্টারেস্টিং কথা বলছেন যে সৌদি যুবরাজ তিনি মার্কিন একজন গুরুত্বপূর্ণ সিনেটর লিন্ডসে গ্রাহামকে একটা সময় বলেছিলেন যে আমরা ইউরেনিয়াম চাই মূলত হলো আমাদের নিউক্লিয়ার এনার্জির জন্য, আমরা আমাদের নিউক্লিয়ার ওয়েপনের জন্য ইউরেনিয়াম দরকার নেই। এবং তখন তিনি বলেছিলেন যে যদি নিউক্লিয়ার ওয়েপন লাগে আমরা তো পাকিস্তান থেকেই কিনে আনতে পারি। তো অনেকে আবার এটার কথা বলে বলছেন যে এই ডিফেন্স এগ্রিমেন্ট হয়তো বা ওই দিকে যাবে। তো এরকম পক্ষে বিপক্ষে দুই ধরনের মতবাদ রয়েছে, কিন্তু এই প্রশ্নটি বড় আকারে আসছে যে বিভিন্ন ধরনের ডিফেন্স কোঅপারেশন, অর্থাৎ ডিফেন্স যেসব আমরা আর্মামেন্টের কথা বলি, আমরা যদি যুদ্ধ বিমানের কথা বলি, ওগুলো আসলে তো পাকিস্তান কিংবা সৌদি আরব একে অপরকে দেওয়ার কিছু নেই, কারণ তারা প্রত্যেকেই বাইরের দেশ থেকে তাহলে কেনে। তো বরং তারা দেখা যাবে যে বড় আকারে তাদের সহযোগিতাটা হবে তাদের যে সেনাবাহিনী রয়েছে, তাদের যে বিভিন্ন বাহিনী রয়েছে, তাদের বিভিন্ন ধরনের যৌথ অথবা মহড়া, তাদের বিভিন্ন যে বিভিন্ন ধরনের যেগুলো অভিযান সেগুলোতে অংশগ্রহণ করা, পাশাপাশি তাদের নিজেদের যে বিভিন্ন স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট রয়েছে, বিশেষ করে আমরা জানি যে মিডল ইস্টে যে বিভিন্ন সৌদি আরবের সিকিউরিটি রিলেটেড ইন্টারেস্ট রয়েছে সেখানে, অথবা পাকিস্তান তার পার্শ্ববর্তী অঞ্চল সাউথ এশিয়াতে যে ধরনের সিকিউরিটি ইন্টারেস্ট আছে সেখানে তারা একে অপরকে এই প্রতিরক্ষা সহায়তা করবে। আমরা যদি প্রথমেই এই চুক্তিবদ্ধ দুই দেশের দিকে তাকাই, আমরা দেখব যে সৌদি আরব এবং তার সহ আশেপাশের আরো কিছু দেশ, বিশেষ করে আমরা যদি আরব আমিরাতের কথা বলি, আমরা বাহরাইনের কথা বলি, আমরা কাতারের কথা বলি, আমরা দেখব যে এই দেশগুলো তাদের প্রতিরক্ষার জন্য বড় আকারে কিন্তু আমেরিকার উপর নির্ভরশীল। এবং আমেরিকার উপর নির্ভরশীলতা যে তাদের একটা বড় দুর্বলতা, এটা দীর্ঘ সময় ধরে কিন্তু আলোচনায় আছে। ফলে আমরা দেখেছি যে এই যে বর্তমানে যিনি সৌদি আরবের প্রধান শাসনকর্তা, তিনি কিন্তু ক্ষমতায় আসার পর থেকেই তিনি একটা বিষয়ে বারবার বলে আসছেন যে তারা আমেরিকার উপরে এই একক নির্ভরতা কমাতে চায় এবং তারা তাদের সিকিউরিটিটাকে এটা তারা বিভিন্ন বহুমুখী একটা সহযোগিতার আওতায় আনতে চায়। তো এই পাকিস্তানের সাথে এই চুক্তিটাকে তারই ধারাবাহিকতায় দেখার কথা বলছেন বিভিন্ন বিশেষজ্ঞগণ। এবং একই সাথে তারা একটা বিষয় বলছেন যে সম্প্রতি ইসরায়েল কাতারের দোহায় যে আক্রমণ করেছে, তারপরে এই ধরনের আসলে এই যে সহযোগিতা বা নিরাপত্তার বিষয়টিকে একটি দেশের উপর নির্ভরশীল না থেকে বিভিন্ন দিকে ছড়ানো, বিভিন্ন জায়গা থেকে সহায়তা পাওয়ার বিষয়টি আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ যে ইসরায়েল আমেরিকার অন্যতম সহযোগী
এবং আমেরিকা এই কাতারের অন্যতম কিন্তু সিকিউরিটি প্রোভাইডার, এবং আমরা জানি যে কাতারে আমেরিকার একটা বড় ধরনের ফরওয়ার্ড বেজ রয়েছে। তারপরেও কিন্তু ইসরায়েল কাতারে আক্রমণ করতে পেরেছে, এবং সে কিন্তু একই সাথে বারবার হুমকি দিচ্ছে যে হামাসকে ধ্বংসের জন্য সে যে কোনো জায়গায় হামলা করতে পারে, মিডল ইস্টের যে কোনো জায়গায় তারা যে কোনো দেশকে আক্রমণ করতে পারে। এবং আমরা অলরেডি দেখেছি সে কিন্তু সিরিয়া, ইয়েমেন, তিউনিশিয়া, ইরান সহ মিডল ইস্টের বিভিন্ন দেশে কিন্তু তারা অলরেডি হামলা করেছে। তো ফলে এই প্রশ্নটিও কিন্তু বড় আকারে আসছে। এবং একই সাথে আমরা যদি আরেকটি বিষয়কে খেয়াল করি, এই যে কাতারে দোহাতে আক্রমণের পরেই কিন্তু একটা ইসলামিক আরব একটা সামিট হয়, এবং সেখানে আরব বিশ্বের মোটামুটি গুরুত্বপূর্ণ সবগুলো দেশ তাদের যে শীর্ষ নেতারা সেখানে তারা গিয়েছেন, এবং সেখানে কিন্তু একটা বারবার কথা এসেছে যে আরব দেশগুলো, ইসলামিক দেশগুলো তাদের মধ্যে একটা ডিফেন্স কোঅপারেশন গড়ে তোলা, অর্থাৎ তারা বাইরের কোনো দেশের উপর নির্ভরশীল না হয় বরং নিজেরা এক ধরনের একটা ডিফেন্স এগ্রিমেন্টের মধ্যে এসে একটা শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা। তো এটা সরাসরিভাবে, অর্থাৎ এই যে মিটিংটি হলো দোহাতে তারপরে যে এটা হয়েছে ব্যাপারটা এরকম নয়, কারণ এই ধরনের চুক্তি হতে একটা দীর্ঘ সময় লাগে। কিন্তু ওই চুক্তির যে আকাঙ্ক্ষা, অর্থাৎ এই যে সামিটটার যে আকাঙ্ক্ষা যে এক ধরনের একটা নিজেদের মধ্যে এগ্রিমেন্ট গড়ে তোলা, ডিফেন্স সহায়তা গড়ে তোলা, সেটার ক্ষেত্রে পাকিস্তানের সাথে সৌদি আরবের এই চুক্তিটাকে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বলা হচ্ছে। এবং বলা হচ্ছে যে এই মিডল ইস্টের অন্যান্য দেশগুলো, বিশেষ করে কাতার এবং আরব আমিরাত, তারাও কিন্তু পাকিস্তানের সাথে অথবা অন্য কোনো গুরুত্বপূর্ণ মিডল ইস্টার্ন কান্ট্রির সাথে এই ধরনের চুক্তির দিকে যেতে পারে। তো এটা হলো আমরা মিডল ইস্ট এবং সৌদি আরবের ক্ষেত্রে দেখছি। আবার যদি পাকিস্তানের দিক থেকে বলি, পাকিস্তানের ক্ষেত্রে বড় আকারে যে জিনিসটাকে হাইলাইট করা হচ্ছে যে পাকিস্তানে দীর্ঘদিন ধরে তাদের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ, এবং একভাবে আইএমএফ এবং সৌদি আরব তারা পাকিস্তানের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে। ফলে যখন এই একটা প্রতিরক্ষা চুক্তি হলো, তখন সৌদি আরবের সাথে তার যে সম্পর্ক আগে অনেকটা যেমন সে তার দানের উপর নির্ভরশীল, সেটা বরং এখন একটা মিউচুয়াল রূপ নিল। অর্থাৎ একদিকে সে যেমন প্রতিরক্ষা সহায়তা পাবে, আরেকদিকে সে কিন্তু অর্থনৈতিক সহায়তাও পাবে বড় আকারে। তো ফলে স্বাভাবিকভাবে পাকিস্তানের অবস্থান আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হলো। এখানে আমি মূলত যে ধরনের বিষয়টি দেখছি, সেখানে বলা হচ্ছে যে পাকিস্তান যেহেতু তার একটা বড় দুর্বলতা জায়গা ছিল অর্থনীতি, সেখানে যদি সে সবল হয়ে উঠতে পারে, তাহলে পাকিস্তান এবং ভারতের যে দ্বন্দ্বে, সেখানে আসলে পাকিস্তানের যে শক্তির যে জায়গাটা সেটা আরো বৃদ্ধি পাবে। এবং সবসময় যে আশঙ্কা করা হয় যে সামনের দিনে ভারত পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব আরো বৃদ্ধি পাবে, এবং এটা আসলে আমরা ধারাবাহিকভাবে দেখেছি কথাটার যে সত্যতাটা রয়েছে, যে ধারাবাহিকভাবে আগে যেমন একটা লম্বা বিরতিতে ভারত পাকিস্তানের মধ্যে বড় আকারে কোনো সংঘর্ষ হতো, সেটার সময়সীমা কিন্তু কমে এসেছে। এবং আমরা সর্বশেষ দেখেছি যে পেহেলগাম অ্যাটাকের পরে 4 দিন ব্যাপী যে ভারত পাকিস্তান যে যুদ্ধ হলো, সেটা কিন্তু একটা মোটামুটি একটা ভয়াবহ রূপ নিয়েছিল, এবং সামনের দিনেও এই ধরনের আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে আসলে এই যে পাকিস্তান এবং ভারতের মধ্যে এই ধরনের সংঘর্ষ এবং সেখানে এই ধরনের পাকিস্তানের শক্তিশালী হওয়ার যে বিষয়টা, সেগুলো অবশ্যই প্রভাব রাখবে। আবার একই সাথে অন্য একটি দিকেও বলা হচ্ছে যে ভারতের সাথেও সৌদি আরবের সম্পর্ক অত্যন্ত ভালো। এই কিছুদিন আগেও মোদি কিন্তু সৌদি আরব সফর করেছেন, এবং অর্থনৈতিকভাবে বিশেষ করে ইনভেস্টমেন্ট, তারপর তেল কেনা প্রভৃতি ভাবে সৌদি আরবের সাথে ভারতের সম্পর্ক অত্যন্ত নিবিড়। অর্থাৎ এই সৌদি আরব পাকিস্তানের যে চুক্তি হলো, তা এককভাবে যে শুধু পাকিস্তানের দিকে গেল ব্যাপারটা এই রকম শুধু নয়। তারা এর অর্থ আবার এই নয় যে পাকিস্তানের সাথে সৌদি আরবের চুক্তি হলো তার অর্থাৎ ভারতের সাথে সৌদি আরবের সম্পর্ক খারাপ হবে, এরকম নয়। বরং তারা বলছে যে বরং আমরা দেখতে পাবো সামনের দিনে ভারত পাকিস্তান দ্বন্দ্বে একরকম একটা নতুন মিডিয়েটরের ভূমিকা পালন করতে পারে সৌদি আরব, কারণ তাদের দুজনের সাথেই এই দুটি দেশের সম্পর্ক রয়েছে। এর পাশাপাশি আমি আরেকটা বিষয় বলি, আমরা জানি পাকিস্তানের সাথে ইরানের এক ধরনের একটা গন্ডগোল আছে তাদের যে সীমান্তবর্তী যে এলাকাগুলো নিয়ে। তো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় বলা হচ্ছে যে যেহেতু সৌদি আরব এখন থেকে পাকিস্তানের যেসব স্ট্র্যাটেজিক ইন্টারেস্টের যে জায়গাগুলো আছে সেগুলোতে ইনভলভ হবে, এবং পাকিস্তান আবার সৌদি আরবের স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট এরিয়াগুলোর মধ্যে যুক্ত হবে। তো ফলে ইরানের সাথে আসলে এই দুই দেশের সম্পর্ক কি হবে সেটা একটা দেখার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এখানেও যে বিষয়টা আসছে একটা বড়ভাবে বলা হচ্ছে যে যেহেতু সৌদি আরবের সাথে ইরানের একটা ঐতিহাসিক একটা কনফ্লিক্ট আছে, এবং মিডল ইস্টে এটা একটা প্রধানতম কনফ্লিক্ট, তো সেখানে পাকিস্তানের এই যুক্ত হওয়াটা পাকিস্তানের সাথে ইরানের সম্পর্কটাকে স্বাভাবিকভাবে খারাপ করবে, এবং ভবিষ্যতে হয়তো বা দেখা যাবে যে ওই যে বর্ডার এরিয়াগুলোতে যেখানে দুই পক্ষই তারা তাদের শক্তি প্রদর্শন করে, সেখানে হয়তোবা সংঘর্ষ বাড়বে। আবার অন্যদিকে বলা হচ্ছে যে যখন
ইরান এবং ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সময়ে যখন এই যে আমরা একটা যুদ্ধ দেখলাম, খণ্ডযুদ্ধ, তখন কিন্তু পাকিস্তান আবার ইরানেরকে এক ধরনের বড় আকারে সাপোর্টের কথা তারা বলেছে। তারা কতখানি ম্যাটেরিয়ালি দিতে পেরেছে সেটা বড় কথা নয়, কিন্তু তারা মৌখিকভাবে বড় ধরনের সাপোর্টের কথা বলেছে। তো ফলে সৌদি আরব, ইরান, পাকিস্তান তাদের মধ্যে এক ধরনের আবার সম্পর্কের উন্নতিও ঘটতে পারে পাকিস্তানের এই সৌদি ইরান ইকুয়েশনের মধ্যে ঢোকার ক্ষেত্রে। যেন নতুন করে আশার সঞ্চার দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যে। মাত্র 20,000 বর্গ কিলোমিটার আয়তনের ছোট্ট এক অবৈধ রাষ্ট্র হয়ে ইসরায়েল যেভাবে তার সন্ত্রাস বিস্তার করে চলেছে, সেখানে লাগাম টানার নতুন শপথ যেন উঠে এলো কাতার থেকে। তবে কি শত্রুতা ভুলে সামরিকভাবে একজোট হবে মুসলিম বিশ্ব? ইরানের নেতৃত্বেই কি হতে যাচ্ছে সামরিক জোট? বিস্তারিত তুলে ধরবো এই প্রতিবেদনে। বিশ্বাসঘাতকতার মূল্য। কথায় বলে প্রকাশ্য শত্রুর চেয়ে গোপন শত্রু ভয়ঙ্কর, কারণ যারা প্রকাশ্যে শত্রুতা করে তাদের সহজে চেনা যায়, কিন্তু গোপন শত্রুকে কিভাবে চিনবেন? কথা ও কাজের মধ্যে যদি মিল না থাকে, দিনের পর দিন যদি নিজ প্রতিবেশীদের বিরুদ্ধেই গোপনে শত্রুদের হয়ে কাজ করে, তবে সেই বিশ্বাসঘাতকতাও একদিন বুমেরাং হতে পারে। আজ মধ্যপ্রাচ্য সেই বিশ্বাসঘাতকতার মূল্য দিচ্ছে। একমাত্র ইরান ও তাদের সহযোগী কয়েকটি সংগঠন ছাড়া পুরো মধ্যপ্রাচ্যের সবগুলো প্রভাবশালী দেশ কেউ প্রকাশ্যে, কেউ গোপনে, আবার কেউ দ্বিমুখী অবস্থান নিয়ে বসে আছে। ফলাফল, মধ্যপ্রাচ্য আজ বিভক্ত, দুর্বল। আর ইসরায়েল এই বিভক্তিকে কাজে লাগিয়ে দিন দিন আরো শক্তিশালী হয়ে উঠছে। ইসরায়েলের লাগাম টানার ঘোষণা। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের আক্রমণ ঠেকাতে সম্ভাব্য সব আইনি ও কার্যকর ব্যবস্থা নিতে চান আরব ও মুসলিম নেতারা। দোহায় হামাস নেতাদের বিরুদ্ধে ইসরায়েলের আক্রমণের পর 15 সেপ্টেম্বর সোমবার কাতারের রাজধানীতে এই সিদ্ধান্ত নিয়েছেন আরব ও ইসলামিক দেশের নেতারা। আরব লীগ ও অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন OIC এর যৌথ এই বিশেষ বৈঠকে সোমবার প্রায় 60টি দেশ অংশগ্রহণ করে। নেতারা বলেন, ইসরায়েলের নজিরবিহীন এই উস্কানির পরিপ্রেক্ষিতে একটি ঐক্যবদ্ধ বার্তা দিতে এই বৈঠক বেশ গুরুত্বপূর্ণ। সেখানে দেশগুলোর শীর্ষ নেতারা কি বলেছেন তা জেনে আসি। উদ্বোধনী ভাষণে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেন, ইসরায়েল গাজা যুদ্ধ শেষ করতে আগ্রহী নয়, বরং তারা আলোচনাকে ব্যর্থ করার চেষ্টা করছে। নেতানিয়াহু স্বপ্ন দেখছেন আরব অঞ্চল ইসরায়েলি প্রভাব ক্ষেত্রে পরিণত হবে। এটি একটি বিপজ্জনক ভ্রম। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোয়ান বলেন, আমরা একটি সন্ত্রাসী মানসিকতার মুখোমুখি হয়েছি। এই মানসিকতা জাতিসংঘ সনদ লঙ্ঘন করছে এবং নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এর অপরাধগুলো শাস্তিহীন থেকে যাওয়ার কারণেই বারবার এগুলো ঘটছে। ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে এক ধরনের লোভ ও রক্তপিপাসার মানসিকতা রয়েছে। রিসেপ তাইয়েফ এরদোয়ান এই অঞ্চলের জন্য স্বয়ংসম্পূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থার আহ্বান জানান। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ সিয়া আল সুদানি আরব ও ইসলামী রাষ্ট্রগুলোর সম্প্রদায়ের জন্য ন্যাটোর আদলে প্রতিরক্ষা বাহিনী গঠনের আহ্বান জানিয়েছেন। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি বলেছেন, কাতারের ভূখণ্ডে ঘৃণ্য এই হামলা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং এটি একটি বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি সতর্ক করছি যে ইসরায়েলের অনিয়ন্ত্রিত আচরণ সংঘাতকে বাড়াবে এবং অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে। আমি ইসরায়েলের জনগণকে বলছি, বর্তমানে যা ঘটছে তা বিদ্যমান শান্তি চুক্তিগুলোকে ধ্বংস করছে, আর এর পরিণতি হবে ভয়াবহ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ঐক্য কেবলমাত্র ধর্মীয় বন্ধনের উপর নির্ভরশীল হওয়া উচিত নয়, বরং মানবতার সাধারণ মূল্যবোধের উপর দাঁড়ানো উচিত। ইসলামী দেশগুলো এই ভুয়া শাসনের সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করতে পারে এবং যতটা সম্ভব ঐক্য ও সংহতি বজায় রাখতে পারে।
জর্ডানের বাদশা বলেন, দোহায় হামলা হচ্ছে জীবন্ত প্রমাণ। ইসরায়েল যে হুমকি তৈরি করছে তার কোনো সীমা নেই। আমাদের প্রতিক্রিয়া হতে হবে স্পষ্ট, দৃঢ় এবং সর্বোপরি প্রতিরোধমূলক। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ কাতারের প্রতি তার দেশের পূর্ণ সংহতি ব্যক্ত করে ওই হামলার নিন্দা জানান। তবে সবচেয়ে বড় যে ঘোষণা এসেছে তা হলো মধ্যপ্রাচ্যের 6 দেশের গালফ কোঅপারেশন কাউন্সিল শীর্ষ বৈঠকের পাশাপাশি একটা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে তারা মধ্যপ্রাচ্যের জন্য যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করবে। ইরাকের প্রেসিডেন্ট ও তুরস্কের প্রেসিডেন্টের মতো গালফ কোঅপারেশন কাউন্সিলও মনে করে ন্যাটোর মতো একটি সম্মিলিত সামরিক জোট গড়ার এখনই সময়। কেন ন্যাটোর মতো সামরিক জোট? প্রথমে একটু জেনে আসি ন্যাটো কি। ন্যাটো হচ্ছে উত্তর আটলান্টিক দেশগুলোর একটি সামরিক জোট। এতে ইউরোপের 30 দেশ ও উত্তর আমেরিকা মহাদেশের আমেরিকা ও কানাডা এই জোটের অংশ। ন্যাটোর বিধান অনুযায়ী যদি এই সদস্য দেশগুলোর কেউ আক্রান্ত হয় তাহলে সম্মিলিতভাবে এই জোট প্রতিরোধ করবে। ন্যাটোর নেতৃত্বে আছে আমেরিকা। একইভাবে বিশ্বের 57টি মুসলিম দেশ নিয়ে ন্যাটোর আদলে একটি সামরিক জোট গড়ার প্রস্তাব এবার শক্তিশালী মুসলিম দেশগুলোর কাছ থেকেই এসেছে, যার প্রধান উদ্যোক্তা হতে পারে 3টি দেশ: ইরান, তুরস্ক ও পাকিস্তান। এই সামরিক জোট গড়ার কথা এমন এক সময় আলোচনায় এলো যখন গত 9 সেপ্টেম্বর কাতারে হামলার আগে ও পরে মাত্র 72 ঘন্টায় 6টি মুসলিম দেশে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের এই লাগাম ছাড়া ঔদ্ধত্য অবাক করে দিয়েছে পুরো বিশ্বকে। কোন রকম আন্তর্জাতিক আইন রীতিনীতি না মানার প্রবণতা ইসরায়েলের ভেতর এতটাই সক্রিয় হয়েছে যে তারা কোনো কিছুকেই আর তোয়াক্কা করছে না। এই অবস্থায় যদি একটি সামরিক জোট গড়ে তোলা হয় তাহলে ইসরায়েল তো বটেই, আমেরিকা ও ইউরোপের ইসরায়েলি মিত্রদের কাছেও বার্তা যাবে মুসলিম বিশ্ব আর একা নয়। কেন নেতৃত্বে থাকবে ইরান? আর সামরিক জোটটি গড়া হলে এর নেতৃত্ব দিতে হবে ইরানকে, কারণ মধ্যপ্রাচ্যে ইরান একমাত্র দেশ যারা মার্কিন ও ইসরায়েলের তাবেদারি করে না। সৌদি আরব সহ অন্যান্য দেশগুলোর নৈতিক অবস্থান এতটাই দুর্বল যে তাদের নেতৃত্ব দেওয়ার যোগ্যতাই নেই। প্রথমে আসি সৌদি আরবের কথায়। আনুষ্ঠানিকভাবে সৌদি এখনো ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি, কিন্তু মার্কিন চাপ আর আঞ্চলিক কৌশলগত বাস্তবতায় রিয়াদ ও তেল আবিবের মধ্যে নীরব যোগাযোগ অব্যাহত। সৌদি ক্রাউন প্রিন্স বারবার বলেছেন প্যালেস্টাইনিদের রাষ্ট্রের অধিকার না দিলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক সম্ভব নয়, কিন্তু বাস্তবে গোয়েন্দা সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা সমন্বয় এসব অনেক আগেই শুরু হয়ে গেছে। অর্থাৎ কথায় প্রতিবাদ কিন্তু কাজে সমঝোতা। সম্প্রতি কাতারে যে ইসরায়েলি বিমান বাহিনী হামাস নেতাদের উপর আক্রমণ চালালো, অভিযোগ আছে ইসরায়েলের 15 মিনিটের সেই অভিযানে সৌদি আরব ও জর্ডানের আকাশপথ ব্যবহারের সুযোগ পেয়েছিল ইসরায়েল। গত জুন মাসে ইরানে ইসরায়েলের হামলার সময়ও একইভাবে সৌদি, জর্ডান, সিরিয়া তাদের আকাশপথ ইসরায়েলকে ব্যবহার করতে দিয়েছিল। এবার আসি কাতারের দিকে। প্রকাশ্যে কাতারকে দেখা যায় প্যালেস্টিন ও হামাসের সমর্থক হিসেবে। দোহা প্রায়ই ইসরায়েলের বিরুদ্ধে কড়া কথা বলে, কিন্তু খবর আছে অতীতে ইসরায়েলের কিছু বড় প্রতিরক্ষা কোম্পানি এলবিট, রাফায়েল, ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ কাতারের সঙ্গে অস্ত্র ও প্রযুক্তি বিক্রয়ের গোপন চুক্তি করেছে। এই তথ্য বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ করেছে, যদিও সরকারিভাবে সবসময় অস্বীকার করা হয়। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু পর্যন্ত কিছু চুক্তির অনুমোদন দিয়েছেন বলে রিপোর্ট আছে। অর্থাৎ কাতারের অবস্থান দ্বিমুখী। একদিকে প্যালেস্টাইনের পাশে দাঁড়ানো, অন্যদিকে ইসরায়েলের কাছ থেকে সামরিক প্রযুক্তি নেয়া।
সংযুক্ত আরব আমিরাত হাঁটছে ভিন্ন পথে। তারা 2020 সালের আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমেই ইসরায়েলের সঙ্গে প্রকাশ্যে সম্পর্ক স্থাপন করেছে। বাণিজ্য, প্রযুক্তি, বিনিয়োগ সব ক্ষেত্রেই দুই দেশের সহযোগিতা বিস্তৃত হয়েছে। তবে গাজায় ইসরায়েলি হামলার সময় আমিরাত মাঝে মাঝে কড়া বিবৃতি দিয়েছে, কিন্তু সম্পর্ক ছিন্ন করার মতো পদক্ষেপ নেয়নি। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের পরস্পর বিরোধী বক্তব্য চুক্তির পারমাণবিক দিক নিয়ে জল্পনা আরো বাড়িয়ে দিয়েছে। বৃহস্পতিবার রাতে এক টিভি টক শোতে অংশ নিয়ে খাজা আসিফ ইঙ্গিত দিয়েছিলেন নতুন চুক্তির অধীনে পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা সৌদি আরবকে দেয়া হতে পারে। তার ভাষায়, তাদের যা আছে ও যে সক্ষমতা তারা আয়ত্ত করেছে তা এই চুক্তির অধীনে দেয়া হবে। তবে খাজা আসিফ জোর দিয়ে বলেন, পাকিস্তান সবসময় একটি দায়িত্বশীল পারমাণবিক দেশ হিসেবে কাজ করছে। গেল 17 সেপ্টেম্বর রিয়াদে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি বা SMD এর সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফও। তাই টিভি টক শোতে দেয়া তার মন্তব্যকে পাকিস্তান প্রয়োজনে সৌদি আরবকে পারমাণবিক সহায়তা দিতে পারে এই বিষয়ে প্রথম স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছিল। যদিও পরে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, পারমাণবিক অস্ত্র এই চুক্তির অংশ নয়। তার ভাষায়, এই চুক্তির আওতায় পারমাণবিক অস্ত্র নেই। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে উঠে আসে প্রসঙ্গটি। মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান চুক্তি সংক্রান্ত কোনো প্রশ্নের উত্তর দেননি। তাকে প্রশ্ন করা হয়েছিল, এই চুক্তির মাধ্যমে পাকিস্তানের দীর্ঘদিনের পারমাণবিক নীতিতে কি পরিবর্তন আসছে। চিরবৈরী ভারতের বিষয়ে কেবল পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা ব্যবহার করা হবে, এটাই পাকিস্তানের ঘোষিত পারমাণবিক নীতি। এ সময় শাফকাত আলী খানের কাছে আরো জানতে চাওয়া হয়েছিল, চুক্তির ফলে সৌদি আরবে পাকিস্তানের সেনা মোতায়েনের নিয়মে পরিবর্তন আসবে কিনা, কিন্তু তিনি এ প্রশ্নের উত্তরও এড়িয়ে যান। রিয়াদ ইসলামাবাদের নতুন প্রতিরক্ষা চুক্তি দেশ দুটির দীর্ঘদিনের সম্পর্কের একটি মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে বলে মনে করেন এশীয় সম্পর্ক বিশ্লেষকেরা। 1960-এর দশক থেকে পাকিস্তান ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্কের অন্যতম প্রধান ভিত্তি হচ্ছে প্রতিরক্ষা সহযোগিতা। নতুন কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি কয়েক দশকের পুরনো ও শক্তিশালী প্রতিরক্ষা অংশীদারত্বকে আনুষ্ঠানিক রূপ দিয়েছে। 2024 সালের ডিসেম্বরে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, ইসলামাবাদ এটা যথেষ্ট পরিমাণে স্পষ্ট করেছে, আমাদের কৌশলগত কর্মসূচি ও সম্মিলিত সক্ষমতা শুধু আমাদের প্রতিবেশী দেশ থেকে আসা সুস্পষ্ট ও বাস্তব অস্তিত্বের হুমকি প্রতিহতের জন্য ব্যবহার করা হবে। এসবকে অন্য কোনো দেশের জন্য হুমকি হিসেবে দেখা উচিত নয়। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন।